প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লেমোর গতি এবং চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি প্রোটনের লেমোর ফ্রিকোয়েন্সি সমীকরণ। এই প্রশ্নটা প্রায়শই পরীক্ষায় এসে থাকে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে এসে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলেন আমরা আমাদের ডিসকাশনটা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সে তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, অর্থাৎ নিজ অক্ষের সাপেক্ষে সে ঘূর্ণায়মান ঘুরে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের স্পিন গতিতে নিজস্ব স্পিন অক্ষের উপর ঘূর্ণায়মান তড়িৎ আধানযুক্ত নিউক্লিয়াস ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র নিয়ে আচরণ করে। যখন নিউক্লিয়াসটা তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, অর্থাৎ লাটিমের মতো, আমরা যখন লাটিম ঘুরাই দেখবেন লাটিমটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, ঠিক সেম নিউক্লিয়াসটা একই। তো যখন নিউক্লিয়াসটা ঘুরে সে চৌম্বক ক্ষেত্র নর্থ পোল এবং সাউথ পোল তৈরি করে। এটা নিয়ে আমি বিগত সময়ও বিভিন্ন প্রশ্নে কিন্তু আলোচনা করছি। আপনারা বিগত কোয়েশ্চেনগুলো যদি দেখে থাকেন তাহলে আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারবেন। এরূপ নিউক্লিয়াসকে কোনো সমগোত্রীয় চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে নিউক্লিয়াসের স্পিন অক্ষ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সাথে সম্পূর্ণ সমান্তরালে না এসে এমন এক অবস্থান গ্রহণ করে যেন উভয়ের মাঝে একটি কৌণিক দূরত্ব বজায় থাকে। এখানে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, যখন এই যে নিউক্লিয়াস, স্পিনিং নিউক্লিয়াস, এই ঘূর্ণায়মান নিউক্লিয়াসটাকে কী করা হয়, একটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে স্থাপন করা হয়, তখন কি হয়, সে এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড সাথে অ্যালাইন না করে সে একটা দূরত্ব মেনটেন করে। তাহলে কি হলো, এমন এক অবস্থান করে যেন উভয়ের মাঝে সর্বদা একটি কৌণিক দূরত্ব বজায় থাকে। রাইট? আপনারা নিশ্চয়ই এখানে চিত্রে দেখতে পাচ্ছেন। কিন্তু নিউক্লিয়াসের স্পিন অক্ষকে সম্পূর্ণ সমান্তরালে আনার জন্য চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করতে থাকে। তাহলে কি দেখেন, নিউক্লিয়াসের যে স্পিন অক্ষ সেটাকে সম্পূর্ণ সমান্তরালে আনার জন্য, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে সম্পূর্ণ অ্যালাইন করার জন্য চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করতে থাকে। এতে স্পিন অক্ষ সম্পূর্ণ সমান্তরালে আসার পরিবর্তে কি করে, একটি বৃত্তাকার পথে দ্রুত আবর্তিত হয়। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ড, সে এটাকে তার সাথে অ্যালাইন করতে গিয়ে কি হয়, উল্টায় সেইভাবে সার্কেল আকারে ঘুরতে থাকে। আমরা একটু পরে ব্যাপারটা দেখব। স্পিন অক্ষের এই আবর্তন গতিকে লেমোর গতি বা লেমোর অগ্রগতি বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি যখন চৌম্বক ক্ষেত্র যে নিউক্লিয়াসটাকে তার সাথে অ্যালাইন করতে চাইছে, তখনই সে এভাবে সার্কেল আকারে ঘূর্ণায়মান হয়েছে। তাহলে স্পিন গতি হলো নিউক্লিয়াসের নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে সে যে লাটিমের মতো ঘুরে, এটা তার নিজস্ব বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য যে চৌম্বক ক্ষেত্র, যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এর যে স্পিন, এর উপর কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ একটা লাটিম, আমরা যদি একটি নিউক্লিয়াসকে লাটিমের সাথে কল্পনা করি, তো এই লাটিমের কে যদি আমরা কী করি, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখি, লাটিমের যে স্পিন এখানে বাড়বে নাকি কমবে, এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের এখানে কোনো প্রভাব নেই। তাহলে দেখেন, কোনো অবস্থাতে বহিস্থ চৌম্বক ক্ষেত্রের সাথে শক্তির সাথে তার হ্রাস বৃদ্ধি ঘটে না। অর্থাৎ নিউক্লিয়াসের যে স্পিন, তার এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে কোনো প্রভাব নেই। কিন্তু লেমোর গতি চৌম্বক ক্ষেত্রের শক্তির সাথে সরাসরি সমানুপাতিক। লেমোর গতি কোনটা, এই যে সার্কেল আকার সে ঘুরতেছে, এটাই হচ্ছে লেমোর গতি। কিন্তু লেমোর গতি চৌম্বক ক্ষেত্রের শক্তির সাথে সরাসরি সমানুপাতিক। অর্থাৎ প্রযুক্তি ক্ষেত্রে শক্তি বা ফ্লাক্স বি নট এবং নিউক্লিয়াসে কৌণিক বেগ ওমেগা হলে ওমেগা সমানুপাতিক বি নট। আমরা ওমেগা ইকুয়ালস টু গামা বি নট। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করতে থাকলে নিউক্লিয়াসের কৌণিক বেগও কী হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াই দিই, তাহলে যেটা ঘটবে, এখানে যে ঘূর্ণনটা বেড়ে যাবে। তো আশা করি এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো এই যে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে আইডেন্টিফাই করলাম। আপনারা এটা একটু মনে রাখবেন, এটা আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু দেখিনি কীভাবে লেমোর গতিটা ঘটে। ঘটনাটা একটু আমরা আবার একটু দেখে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে এই যে সার্কেল আকারে ঘুরতেছে, একটা বৃত্তাকার পথে যে ঘুরতেছে, আমরা যদি ধরি তার স্টার্টিং পয়েন্টটা এইখানে, আর
এটা হচ্ছে ডেল থিটা পরিমাণ, সে এতটুকু গেছে, এখান থেকে সে এতটুকু গেছে, এটা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, রাইট? তাহলে আমরা ওমেগা ইকুয়ালস টু ডেল থিটা বা ডেল টি, অর্থাৎ ডেল টি সময় ডেল থিটা পরিমাণ সে কোণ উৎপন্ন করছে, ডেল টি সময় ডেল থিটা কোণ উৎপন্ন করছে, বা এভাবেও বলতে পারি ডেল টি সময়ে ডেল থিটা পরিমাণ সে কি অতিক্রম করছে, এটা বলা যায়। ঠিক আছে, এটা আমরা ফিজিক্সে ইন্টারমিডিয়েটে ফিজিক্সে অসংখ্যবার পড়ছি, এবং অনার্সও যখন আমাদের ফিজিক্স ছিল না অন্যদের, সেখানে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা পড়ছি। ইভেন যে রাসায়নিক বর্ণালীমিতির অনেকগুলো কোয়েশ্চেনে দ্বিতীয় অধ্যায় সম্ভবত, সেখানেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তাহলে আমরা এখান থেকে খেয়াল করেন, যদি আমরা এটাকে ধরি যে 180 ডিগ্রি ঘুরছে, টি সময় সে 180 ডিগ্রি ঘুরছে, তাহলে আমরা লিখতে পারি 2 পাই, এটা লিখতে পারি না, রাইট? আর একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি লিখতে পারি, n/t, অর্থাৎ n হচ্ছে কতবার সে ঘুরছে। তো আমরা যদি বলি টি সময় সে একবার ঘুরছে, তাহলে আমরা কম্পাঙ্ক কি পাচ্ছি, 1/t। সো আমরা এখানে 1/t এর জায়গায় এই যে নিউটা লিখে দিলাম, তাহলে 2 পাই নিউ, ওমেগা সমান আলটিমেটলি কি 2 পাই নিউ। আশা করি এটুকু বুঝছেন। এই যে পুরো বিষয়টা আমাদেরকে কিন্তু পরে কাজে লাগবে। আপনাদেরকে আবারও বলছি, এই বিষয়গুলো আপনারা নোট করে নেন, এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে আমরা যখন ফার্দার ডিসকাশন করব, সেখানে কিন্তু আমাদের এটা কাজে লাগবে। দেখেন, কোয়ান্টাম মেকানিক্সের ধারণা অনুসারে I ইকুয়ালস টু হাফ একটি নিউক্লিয়াসকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে নিউক্লিয়াসটি স্পিন অক্ষ মাত্র 2i + 1 ইকুয়ালস টু দুটি নির্ধারিত দিকে অবস্থান গ্রহণে সক্ষম। একটি হলো প্রযুক্ত ক্ষেত্রমুখী অবস্থান এবং অপরটি হলো তার বিপরীত অবস্থা। তাহলে কি আমরা একটু দেখি ব্যাপারটা কি। দেখেন, তাহলে আমাদের নিউক্লিয়াসকে একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে স্পিন অক্ষ মাত্র দুটি দিকে অবস্থান করতে সক্ষম। একটি হলো প্রযুক্ত ক্ষেত্রমুখী অবস্থা, অল্পশক্তি অবস্থা, অপরটি হলো তার বিপরীত অবস্থা, অর্থাৎ বহিঃস্থ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে নিউক্লিয়াসের শক্তি দুটি অবস্থায় বিভক্ত হয়ে যায়, যেটা আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি, রাইট? এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা আরেকটু ভালো মতো দেখি ব্যাপারটা কি আসলে। দেখেন, অল্প শক্তি অবস্থায় কি হয়, চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করে নিউক্লিয়াসগুলো থাকে, যখন শক্তি শোষণ করে সে হায়ার স্টেটে চলে যায়। হায়ার স্টেটে সে কি করে, চৌম্বক ক্ষেত্রের সাথে বিপরীতমুখী হয়ে থাকে। এটা আমরা n+1 রুলে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে সেখানে কিছু কিছু নিউক্লিয়াস কি করে, চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করে, কিছু কিছু নিউক্লিয়াস চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করে না, রাইট? আমরা যদি আরেকটু দেখি, আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, দেখেন যখন চৌম্বক ক্ষেত্রে ছিল, জাস্ট শুধু চৌম্বক ক্ষেত্রটা ছিল, তখন সে একভাবে স্পিন করতেছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন করে সে ঘুরতেছে, লার্মোর ফ্রিকোয়েন্সি, সে এভাবে করে ঘুরতেছে। যখন রেডিও ফ্রিকোয়েন্সি আপাদিত করা হলো, তখন সে ফ্লিপ উল্টা হয়ে গেল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের বিপরীতমুখী হয়ে গেল। এটা ছিল অ্যালাইন করা, যখন রেডিও ফ্রিকোয়েন্সিটা ফেলা হয়েছে, তখন সে কি ফ্লিপ করে উল্টে গেছে। আবার যখন শক্তিটা ছেড়ে দিয়েছে, সে আবার আগের অবস্থানে ফিরে এসেছে। এই চিত্রটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক কনসেপ্ট, NMR বর্ণালীর বেসিক একটা কনসেপ্ট, এবং এই পুরো রাসায়নিক বর্ণালীমিতিতে এই কনসেপ্টটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু। সো এই কনসেপ্টটা আপনারা ভালোভাবে মাথায় ঢুকাই নেন, ঠিক আছে? ওকে, দেখেন ঘূর্ণনরত নিউক্লিয়াস দণ্ড চুম্বকের ন্যায় কাজ করে। তো এক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক মোমেন্টটা কি, মিউ ইকুয়ালস টু জি বিটা এন I+1। এখানে মিউটা হচ্ছে কি ম্যাগনেটিক মোমেন্ট, জিটা হচ্ছে কি মাত্রাবিহীন ধ্রুবক, বিটা এনটা কি নিউক্লিয়ার ম্যাগনেটন, আই হচ্ছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন নিউক্লিয়াস নিজ স্পিন অক্ষের উপর আবর্তনের কারণে কৌণিক ভরবেগ লাভ করে, রাইট, যা কোয়ান্টাইজড, এবং h/2π এর অখণ্ড গুণিতক। কৌণিক ভরবেগকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি p = h/2p √i+1। এখন গাইরোম্যাগনেটিক
অনুপাতের সংজ্ঞা হতে আমরা জানি কি গামা ইকুয়ালস টু মিউ বাই পি। ঠিক আছে, এখানে মিউ এবং পি এর মানগুলো বসাই ক্যালকুলেশন করে আমরা পাইলাম 2 পাই জি বিটা এন বাই এইচ। ওকে, এখন কৌণিক বেগ ওমেগাকে কি করব, রৈখিক কম্পাঙ্ক নিউতে কি রূপান্তর করব। এই যে ওমেগা, এটাকে কিন্তু লামোর অ্যাঙ্গুলার ভ্যালোসিটিও বলা হয়ে থাকে কিন্তু, অর্থাৎ আমরা লামোর অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে কিসে রূপান্তর করবো, লামোর ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করব। সো একদম প্রথমে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই যে 1 নম্বর সমীকরণ কিন্তু এটা ছিল। সো এখানে যে গামাটা ছিল সেটা কি গাইরোম্যাগনেটিক অনুপাত, এবং দ্বিতীয়তে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো আমরা একটু দেখেন ওমেগা ইকুয়ালস টু গামা বিটা নট। সো এটা 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাইছি। সো ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ। সো এটা লেখা যায় কি না, লেখা যায়। এখন গামার মানটা আমরা এখান থেকে বসাই দিব, গামার মানটা, আর বিটা নটটা থাকবে। তাহলে খেয়াল করেন, আমরা যদি এখান থেকে 2 পাই কেটে দিই, তাহলে আমাদের থাকবে নিউ ইকুয়ালস টু জি বিটা এন বি নট বাই এইচ। সো এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত লারমার ফ্রিকোয়েন্সির সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।